সরকার এই পুরনো বাস উচ্ছেদের জন্য নানান চেষ্টা চালায়, তখন মালিক সমিতির ধর্মঘটে যায়। আর মালিক সমিতিকে, সরকারকে আসলে পরামর্শগুলো দেবেন কে? মন্ত্রী তো মালিক সমিতি, ডানে থাকে মালিক সমিতির সভাপতি, বাইরে থাকে শ্রমিক ফেডারেশনের সভাপতি, আবার তারা কোনো কোনো সময় এমপি হয়ে যায়, আবার তারা এমপি হয়ে সরকারের চাদরের নিচে ঢুকে পড়ে। আমরা বিগত সরকারের সময়ে দেখেছি সেই এনায়েতুল্লাহ, ওসমান আলী, শাহজাহান খানকে, এখনও এইরকম 3 জন কুতুব তৈরি হয়ে গেছে, তারাও এখন এমপি হয়ে গেছে। এখন এই কুতুবগুলোকে মোকাবেলা করবে কে? বাংলাদেশে 300 সংসদ সদস্য আছে, মালিকদের পক্ষে 2 জন সদস্য থাকলে তারা সব কিছু একসেডিয়ে করতে পারে, কিন্তু বাকি 300 সদস্য যাত্রী সাধারণের পক্ষে দাঁড়ায় না। সংসদে এখন নতুন নতুন অনেক কথা হচ্ছে, কিন্তু বাস ভাড়া নিয়ে আমরা কোনো কথা দেখছি না। আমরা এই যে যাত্রীদের দুর্ভোগ নিয়ে কোনো কথা দেখছি না, শুধু ডালাও যানজটের কথা বলছে, কিন্তু যানজটের ভেতরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজির রহস্য, এগুলো নিয়ে কোনো কথা হয় না। কারা একটা বাস নিয়ে রাস্তায় নেমে চাঁদাবাজির টাকায় 300 বাসের মালিক হয়েছে, 500 বাসের মালিক হয়েছে, 600 বাসের মালিক হয়েছে, এই সমস্ত এগুলো নিয়ে সংসদে আমরা কোনো আলাপ আলোচনা দেখি না। কারণ এমপিরা তো এমপিদের বন্ধু হয়, মন্ত্রীরা তো মন্ত্রীদের বন্ধু হয়, তারা তো সাধারণ মানুষের বন্ধু হয় না। সেই কারণে এই দেশের সাধারণ মানুষের যাতায়াতের নাবিশ্বাস, এটা দেখবার জন্য কেউ নাই। ঢাকা শহরে দেখছি রাস্তার মাঝখানে যাত্রীদের চলন্ত অবস্থায় বাস থেকে নামিয়ে দিচ্ছে, গুরুত্বপূর্ণ রুটে বাসের সংকট, অপ্রয়োজনীয় রুটে বাসের জটলা, রুট পারমিটের সত্য না মেনে যেখানে সেখানে চালকেরা ইচ্ছে মতো বাসকে ঘুরিয়ে দিচ্ছে, রুটের লাভজনক অংশে বাস চালানো হচ্ছে, এবং এমন হাজারো হয়রানির চিত্র সমাধান করবে কে? সরকারি প্রতিটি কমিটিতে মালিক সমিতি, বাস মালিক সমিতি এবং শ্রমিক মনিটরিং কমিটিতে শ্রমিক ফেডারেশন, মন্ত্রীর আশেপাশে মালিক সমিতির নেতারা। যাত্রী দুর্ভোগ এবং ভাড়া নৈরাজ্যর এই সমস্ত সমস্যার সমাধান করবে কে? মন্ত্রীরা সবসময় মালিক বেষ্টিত থাকায় মালিকদের পক্ষেও কোনো সময় কথা বলতে দেখা যায়, ফলে সরকার নৈরাজ্য আরও আশকারা পায়। আমরা ভাড়া নির্ধারণের টেবিলে এইসব কথা বলতে কি পারবো না? সম্প্রতি সময়ে জ্বালানি তেলের মূল্য 3 দফা কমার প্রেক্ষিতে আপনারা জানেন, বিগত সরকারের সময়ে ডিজেলের মূল্য 90 টাকা থেকে বেড়ে 1 লাফে 114 টাকা হয়েছিল। তখন বাস ভাড়া 1 লাফে যে পরিমাণে বেড়েছিল, পরে সেই সরকার 3 টাকা করে জ্বালানির মূল্য কমায় আনার প্রেক্ষিতে 3 টাকা করে 3 দফা কমেছিল, এবং 2 টাকা করে 2 দফা কমেছিল, আবার 1 দফা 3 টাকা বেড়েছিল। এইসব এই কারিশমার মধ্যে আমরা দেখেছিলাম যে 3 টাকা ভাড়া তেলের মূল্য কমলে তারা 3 পয়সা ভাড়া কমায়। ওখানেও তো আমরা ছিলাম না, আমরা বার্গেনিং করিনি, যারা মালিকরা তারাই বাড়ায়, তারাই কমায়। তাহলে 3 টাকা কমলে যদি 3 পয়সা কমে, 2 টাকা কমলে যদি 2 পয়সা কমে, তাহলে এবার 15 টাকা বাড়ছে, 15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। আমি আপনার গাড়িতে ফ্রি চড়তে চাই না, মাগনা চড়তে চাই না, আমি সার্ভিস চার্জ দিয়ে চলতে চাই। আপনি যেই পন্থায় ভাড়া বাড়ান, আমরা যেই পয়সায় পন্থায় ভাড়া কমান, একই পন্থায় বাড়াবেন, এটাই স্বাভাবিক। সুতরাং বাসের ভাড়া 15 পয়সা বাড়বে, এটা যাত্রী কল্যাণ সমিতিও সমর্থন করে, এই দেশের যাত্রীরাও সমর্থন করে। কিন্তু আপনি 86% ভাড়া বাড়াবেন, 90% ভাড়া বাড়াবেন, এটা এই রকম মামার বাড়ির আবদার, এই ধরনের বেপরোয়া লাইসেন্স কিন্তু দেশের জনগণ আপনাদেরকে দেয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। আগে এইরকম নৈরাজ্য যারা করেছিল তারা কিন্তু সবাই পালিয়েছে, এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়।